যে বড় বড় কথা বলতে বারণ করবে, শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, তবুও কিন্তু দেখবেন ওদের ওই টিপ্পনি কাটা স্বভাব যাবে। দাদা, সোনারপুর বার্তা আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো। সম্প্রতি পৌরসভার 150 বছর পদার্পণ করলো এবং এই বিরল সন্ধিক্ষণের অনুভূতি কেমন আপনি চেয়ারম্যান হিসাবে? না, এটা অবশ্যই আমার কাছে একটা বিরাট প্রাপ্তি, কারণ সবার সেই সুযোগটা আসে না। এইরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের সন্ধিক্ষণে সকলের কিন্তু সেখানে অংশ নেবার সুযোগ থাকে না। তা আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং দলের কাছে কৃতজ্ঞ যে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি একজন সাক্ষী থাকতে পারার জন্য। রাজপুর সোনারপুর পৌরসভা 150 বছর যে ঐতিহ্যশালী পৌরসভার অধিনায়ক হিসেবে আপনি 15 সাল থেকে বর্তমান পর্যন্ত আপনি প্রায় 10 বছর আপনি চেয়ারম্যানশিপ করছেন। কাজের অভিজ্ঞতা কেমন? কাজ করতে গিয়ে কতটা সাবলীলভাবে কাজ করতে পারছেন? কোথায় বাধার সৃষ্টি হচ্ছে? না, বাধা যেটা হচ্ছে এখন মুশকিল, যেটা বাধা সেই অর্থে নয়। একটা সময় ছিল যখন সমস্ত কাজগুলোই কিন্তু অফলাইন মোডে হতো, অর্থাৎ কাগজে কলমে লেখালেখি, ফাইল চালাচালি, এই সমস্ত জিনিসগুলো হতো। কিন্তু বর্তমানে বেশ কয়েক বছর আগে থেকে অনলাইন সিস্টেম এখানে চালু হয়েছে। বলতে পারেন এই কোভিডের পর থেকেই, আমার এই সেকেন্ড টার্মের শুরু থেকেই বলতে পারেন, তার একটু আগে থেকে সেটা কিন্তু অনলাইন সিস্টেম চালু হয়েছে। এবার অনলাইন একটা জায়গা থেকে যখন অফলাইন মোড থেকে অনলাইনে আসে, প্রথম অনলাইন যখন ইমপ্লিমেন্টেড হয় সেই সময় তার কিছু প্রবলেম আসে, কারণ অনেক জিনিস তাতে ইনকর্পোরেটেড থাকে না। অনেক জিনিসকে বা যারা ওটা তৈরি করছেন তারা এই জায়গার ভৌগোলিক চিত্র সম্পর্কে জানেন না। যেমন সাপোজ বলছি জমি মিউটেশন, আমি একটা উদাহরণ দিচ্ছি। তো জমির মিউটেশন, মনে করুন কলকাতা চত্বরে কি হয়, ফ্ল্যাট বা জমি কেনা বেচা হয় বাই ভার্চু অফ ডিড, দলিলের মাধ্যমে। তা দলিল দেখলো, মাদার ডিড দেখলো, মিউটেশনে অ্যাপ্লাই। কিন্তু আমাদের এখানে ব্রিটিশ আমল থেকে অনেকের জমি আছে এবং সেগুলোর কিন্তু আপনি কোনো ডিড পাবেন না, সেগুলো সব পর্চার সম্পত্তি, তার কোনো ডিড নেই, কিন্তু তাদের নামেই রায়তি প্রপার্টি আছে। তাহলে উইদাউট ডিড, শুধুমাত্র পর্চার ওপর। এবার পর্চার বিভিন্ন চেঞ্জ হয়েছে, প্রথমে সিএস পর্চা ছিল, তারপরে আরএস পর্চা হয়েছে, বর্তমানে এলআর। এই যে জিনিসগুলোর কনভার্সন গ্র্যাজুয়ালি হয়েছে, এইগুলো ইনকর্পোরেট আমাদের করাতে হয়েছে। এখন মোটামুটি একটা জায়গায় রানিং চলছে। অনলাইন ট্যাক্স বলুন, মিউটেশন বলুন, ট্রেড লাইসেন্স বলুন, বিল্ডিং প্ল্যান। বিল্ডিং প্ল্যান আমরা সারা রাজ্যের মধ্যে আমরা বিল্ডিং প্ল্যানে হাইয়েস্ট অনলাইন সিস্টেম, এবং আমাদের জন্য রাজ্য সম্মান পেয়েছে সারা দেশের মধ্যে। এটাও আমার কাছে একটা অত্যন্ত গর্ব। গত বছরই হয়েছে, গত বছরই হয়েছে। ওয়েস্ট বেঙ্গল অনলাইন বিল্ডিং প্ল্যানে দেশের মধ্যে শীর্ষে, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শীর্ষে আমরা। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সময় রাজপুর সোনারপুর, তখন রাজপুর পৌরসভা ছিল, যে সময় আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, আপনি অসুবিধার কথা বলেছেন। তো অসুবিধা যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে এখন ম্যান পাওয়ার। নতুন যতক্ষণ না ফার্দার এই মিউনিসিপাল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট হচ্ছে, আমাদের এই শূন্য পদ যারা রিটায়ার করে যাচ্ছে সেই জায়গাগুলো কিছু পোস্ট অন্তত আমার ইমিডিয়েট দরকার। এইটা যতক্ষণ না হলে আমাদের খুব কষ্ট করেই চালাতে হচ্ছে। এই ম্যান পাওয়ারটা আমার দরকার। এটা সমস্যা বলতে এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই দরকার, কারণ এটা ছাড়া কিন্তু আজকে যারা রিটায়ার করে যাচ্ছে তার সাবস্টিটিউট লোক নেই। একদম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে যখন থেকে এই রাজপুর পৌরসভা, পরবর্তী সময়ে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি হয়, একদম কলকাতা কর্পোরেশনের সমসাময়িক, কলকাতা কর্পোরেশনের নাগরিক পরিষেবার ক্ষেত্রে যে পর্যায়ে আছে, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা কোথাও গিয়ে বঞ্চিত। নাগরিক পরিষেবার জায়গা থেকে শুরু করে এখন ঘরে ঘরে জল পৌঁছাতে পারেনি। সেক্ষেত্রে কলকাতা কত এগিয়ে, সোনারপুর রাজপুর পৌরসভা কতটা পিছিয়ে, অথচ কর্পোরেশনের দাবিদার তো এই সোনারপুর রাজপুর পৌরসভা। কর্পোরেশনের অ্যাক্টের মধ্যে হলো না কেন, তার জন্য যেটা মেইন প্রথম যেটা
ক্রাইটেরিয়া ছিল, আমাদের হচ্ছে লোক সংখ্যা। আমার লোক সংখ্যা এখন প্রায় 5.5 লাখের কাছাকাছি, 50 স্কোয়ার কিলোমিটারের ওপর আমার এরিয়া। কিন্তু আমাকে যদি অফিসিয়াল রেকর্ড বলেন যে লোক সংখ্যা কত, সেটা আমি কি দেখাবো? 2011 সালের সেন্সাস, তারপর থেকে সেন্ট্রালের কোনো সেন্সাস হয়নি। সুতরাং আনটিল অ্যান্ড আনলেস নিউ সেন্সাস হ্যাজ বিন পাবলিশড, আমি তো অফিসিয়ালি এই জনসংখ্যাটা বলতে পারছি না। আমরা অ্যাপিল করেছিলাম এর আগে, কিন্তু আমি তো যে লোক সংখ্যাটা বলছি তার সপক্ষে তো আমার কোনো শিলমোহর নেই। একদম আমরা বাড়ি বাড়ি সার্ভে করে জঞ্জাল অপসারণের ক্ষেত্রে বা পানীয় জল দেবার ক্ষেত্রে যে সার্ভে করেছি তাতে আমি দেখে নিয়েছি যে আমার লোক সংখ্যা এখন এইরকম। কিন্তু যতক্ষণ না সেটা অফিসিয়াল সিলমোহর পাবো ততক্ষণ হচ্ছে না। আপনি বলুন 2011 প্রতি 10 বছর অন্তর অন্তর ভারতবর্ষে জনগণনা হতো, হয়েছে? 2021 হয়েছে, আজকে 2025 হতে যাচ্ছে। কার দায়? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়, তার জন্যই আমরা বঞ্চিত হচ্ছি। একটা প্রশ্ন, পৌরসভা 150 বছর পূর্তি উপলক্ষে আপনারা অনুষ্ঠান করলেন, সেই অনুষ্ঠানে আমরা যেটা লক্ষ্য করেছি বহু যারা ভাইস চেয়ারম্যান, বিগত দিনের চেয়ারম্যান, পৌর প্রতিনিধি সবাই অংশগ্রহণ করেননি বা আসেননি। এটা কি কোথাও গিয়ে মতান্তর নাকি বিভাজন? সার্ধ শতবর্ষের জন্য আমরা তো সার্ধ শতবর্ষটা 1 এপ্রিল 2025 থেকে শুরু করলাম, এন্টায়ার এই বছরটা চলবে 2026 পর্যন্ত। আমরা এটা জাস্ট শুরু করেছি। অনেকের দাবি যে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, এত বড় একটা মাইলস্টোনে পা দিল 150 বছর। হ্যাঁ, আমরা সবাই আমরা আমাদের অফিসিয়ালি সকলকে জানিয়েছি। এইবারে ইন জেনারেল এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ওয়েবসাইটে দিয়েছি, সমস্ত কিছুই করেছি। আমরা আমন্ত্রণ পাইনি এরকম একটা না, আলাদা করে তো রকম কার্ড দিয়ে আমি কাকে আমন্ত্রণ করবো? আমরা তো জাস্ট এটা শুরু করলাম, অ্যানাউন্স করলাম পাবলিককে। প্রচুর মানুষ তো এসছেন, তারা কি কেউ, তারা তো সবাই এসে, আপনারা তো রাজপুর সোনারপুরের এই 35টা ওয়ার্ডের মধ্যে বহু গুণীজন, শিল্পী, পদ্মশ্রী, পদ্মভূষণ অনেকেই বসবাস করেন, সবাইকে নিয়ে না, প্রথম সূচনাটা তো আমরা আমাদের মধ্যে থেকে শুরু করব। আমরা তো সারা বছর বিভিন্ন প্রোগ্রাম করব। মনে করুন একটা খেলাধুলা নিয়ে হবে, একটা শিক্ষার ব্যাপার নিয়ে হবে, স্বাস্থ্যের ব্যাপার নিয়ে হবে, অন্য কোনো কালচারাল অ্যাক্টিভিটিসের উপর হবে। প্রত্যেকটা ব্যাপারই কিন্তু আমরা সারা বছর প্রোগ্রামটা করব এবং সেটা শেষ করব আবার 2026-এর 1 এপ্রিল। এবং সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই তো তাদেরকে বলবো। বিরোধীদের অভিযোগ এই মুহূর্তে অনেক অভিযোগ, যে তাদের একাধিক অভিযোগ যে এই যে আপনাদের উন্নয়নের ধারা, বিরোধী মানে বিরোধী পৌর বোর্ডের প্রতিনিধি না বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব? তাহলে আমি মানে পৌরসভা না, আমি পৌরসভার দিক থেকে তাহলে কিন্তু আবার পলিটিক্যাল দিকে ফিরে আসবো। যদি পৌর প্রতিনিধি বিরোধী কেউ বলে তাহলে আমি সেই উত্তরটা দেব। যদি পৌর প্রতিনিধির কথা হয় তাহলে আমি বলি আমাদের এখানে যিনি বিরোধী কাউন্সিলর আছেন, বিরোধী দলের কাউন্সিলর, বিরোধী নয়, সবাই আমরা একসঙ্গেই আছি, বিরোধী দলের কাউন্সিলর আছেন, যা জনপ্রতিনিধি আছেন, আমরা কিন্তু কোন রকম বঞ্চনা করি না। সেটা তাকে ডেকে জিজ্ঞেস করতে পারেন আমার প্রেজেন্সে বা অ্যাবসেন্সে, যে তিনি এই পৌর বোর্ডের কাছ থেকে বা আমি এক চেয়ারম্যান হিসেবে কোন রকম অসহযোগিতা পেয়েছেন কিনা। আমরা প্রত্যেকবার যা আমাদের ক্ষমতা থাকে ওয়ার্ডের ডেভেলপমেন্টের জন্য টাকা বরাদ্দ করি, সবার জন্য সমান করি, যেটা বরং বিগত দিনে ছিল না। বিগত দিনে বিরোধী কাউন্সিলরদের, বিগত দিন মানে আমি বিগত পৌর বোর্ডে মানে আমাদের 2009 সালের আগে যে পৌর বোর্ড ছিল, অর্থাৎ লেফট আমলের বোর্ডের কথা আমি স্পেসিফিক্যালি বলছি, কারণ আমি জানি, কারণ রাজনীতিটা তো অনেকদিন ধরে করি। সেই হিসাবে তখন যারা বিরোধী, অর্থাৎ আমরা তখন বিরোধী আসনে ছিলাম, তখন বিরোধী কাউন্সিলরদের ওয়ার্ড ডেভেলপমেন্টের টাকা কিন্তু কেটে নেওয়া হতো, নিয়ে অন্য জায়গায় দেওয়া হতো। কিন্তু আমাদের আমলে কেউ বলতে পারবে না যে তার ওয়ার্ডের টাকা কেটে অন্য জায়গায় দেওয়া হয়েছে, বরং প্রত্যেককে আমরা সম বন্টন করেছি। যে কোনো বিরোধী কাউন্সিলরের যদি বক্তব্য থাকে
আপনি জানাবেন, আমি তার লিখিত উত্তরে উইথ ডকুমেন্টস দিয়ে। আপনাদের দলের কিছু কিছু কাউন্সিলর রয়েছে, দু একজন আছেন, তারা বলছেন যে আমাদের ডাইরেক্ট না দিয়ে অন্য কাউকে দিয়ে অডে কাজ করানো হচ্ছে। আমাদের প্রত্যেকটা পরিষেবার রেজলিউশন আছে, বোর্ড মিটিংয়ে রেজলিউশন করা হয়, বোর্ড মিটিংয়ে আলোচনা করা হয়, বোর্ড মিটিংয়ে আলোচনা করে এই যে প্রত্যেক ওয়ার্ডে যে টাকা দেওয়া হলো উন্নয়নের জন্য, সব ওয়ার্ডে গেছে। এবারে কাজ করতে গেলে উন্নয়ন তো থেমে থাকবে না। আপনাকে যেমন একটা টাকা অ্যালট করা হলো, আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে হবে, করে তার ইউসি দিতে হবে, এটাই নিয়ম। আপনি একটা কাজ শুরু করবেন, অনন্তকাল ধরে সেটা চলবে, সেটাও হতে পারে না। ন্যাচারালি এটা তো এই নয়, এটা তো আমরা পাবলিক পরিষেবার জন্য কাজটা করছি। তা পাবলিক পরিষেবার কাজ করতে গেলে, এবং সবচেয়ে বড় কথা, সরকারকে আমাদের এর জবাবদিহি করতে হবে। কবে আমি ওয়ার্ক অর্ডার ইস্যু করলাম, কবে শেষ করলাম, তার ইউসি দিতে হয়। তা কেউ কেউ যদি মনে করুন কাজ না করে, তখন কাজটা তো আমাকে করে ফেলতে, আমি তো টাকা ফেরত দেবো না কোনো জায়গায়। একদম প্রথম কথা এটা হয় না। হয়তো যদি কেউ বলে থাকে, কারণ কেউ যদি কাজ না করে, আমি তো সেটা ফেলে রেখে দেবো না, কাজটা তো করাবো। খুব গুরুত্বপূর্ণ। বিরোধীরা বলছে রাজপুর সোনারপুর পৌরসভা এরিয়ায় পুকুর ভরাট হচ্ছে। আপনাদের দলের প্রথম এবং প্রাক্তন চেয়ারম্যান তিনিও বলছেন যে আমি 9 থেকে 14 পর্যন্ত চেয়ারম্যান ছিলাম, আমার সময় কোনো পুকুর ভরাটের অভিযোগ ছিল না, কোনো পুকুর ভরাট হয়নি। কি বলবেন? বিরোধীরা বলছে আপনার সময় বেশি পুকুর ভরাট হচ্ছে। পুকুর ভরাট যদি কেউ করে, সে যে সময় করুক না কেন, বা ভরাটের চেষ্টা করে, আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সেটাকে প্রতিহত করি এবং সেটাকে আটকাই এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিই। এটা বাস্তব। কার আমলে কি হয়েছে না হয়েছে সেটা মানুষ জানে, আমার বলার দরকার নেই। সার্ধ শতবর্ষের মঞ্চে আপনাদের দলীয় এবং প্রাক্তন চেয়ারম্যান ইন্দুভূষণ ভট্টাচার্য তিনি ছিলেন, দুটো দাবি আপনার কাছে রেখেছিলেন যে কন্ট্রাকচুয়ালদেরকে পার্মানেন্ট করা যায় কিনা করার জন্য। উনি বলছেন যে ওনার সময় বিদ্যুৎ দপ্তরে 100 কতজনের মতো ছিলেন, তাদেরকে উনি পার্মানেন্ট করতে পেরেছিলেন, পরবর্তী সময় আর পারেননি। আপনার কাছে সেই দাবিটা করেছেন। আর একটা প্রশ্ন রেখেছেন যে যারা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর যারা লেবার কাজ করে বা কর্মচারী কাজ করে, তাদের 5,000 টাকা করে অনুদান দেওয়ার জন্য। এই দুটো প্রশ্ন নিয়ে কি বলবেন? একটা কথা বললেছি প্রথমে শুরুতে, দিন যায় আইন বদলায়, অফলাইন আর অনলাইন, তেমনি অ্যাকাউন্টসেও বিশাল চেঞ্জ হয়েছে। এখন কেউ হাতে টাকা পায় না, যে যার অ্যাকাউন্টে ক্যারি ফরওয়ার্ডেড হয়। হাতে টাকা নেওয়ার দিন শেষ, সমস্তটাই অনলাইন পেমেন্ট। পিএফএমএস সিস্টেম আছে, আইওএসএমএস সিস্টেম আছে, বিভিন্ন সিস্টেম আছে, এগুলোকে তো জানতে হবে। আমি টাকা দিলাম, নিশ্চয়ই দিতে পারি, কি খাতে টাকা দিচ্ছি সেটা ফিনান্সের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আর উনি কাকে পার্মানেন্ট করেছেন আমি জানি না, ওনার সময় আমিও ছিলাম। বিদ্যুৎ দপ্তরে বললেন 125 জনের মতো। না, কেউই এখনো তো তারা কাজ করছে, কেউ পার্মানেন্ট নয় বিদ্যুৎ বিভাগে। হ্যাঁ, কেউ পার্মানেন্ট নয়। আমি আপনাকে তো বলছি, এরা সবাই মাস্টার রোলের স্টাফ, দৈনন্দিন হাত মানে মজুরি ভিত্তিক কর্মী। এটা আমাদের আছে, এখনো আছে। কিন্তু কন্ট্রাকচুয়াল যেটা বলছেন, চুক্তিভিত্তিক, কন্ট্রাকচুয়ালকে পার্মানেন্ট করার ক্ষমতা পৌরসভার নেই। উনি জানি না উনি কেন বলেছেন, কিন্তু আমার কাছে যে আইনটা জানা আছে, এটা রাজ্য সরকার তার নোটিফিকেশন জারি করলে তবেই চুক্তিভিত্তিক যারা তারা কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট হতে পারে, নচেত নয়। এই ব্যাপারে আমি বছর 7-8 আগে যোগাযোগ করেছিলাম দপ্তরে, এবং সেখান থেকে যেটা বলা হয়েছিল যে যতক্ষণ না গভর্নমেন্ট এর নোটিফিকেশন করবে এবং তার অর্ডার পাবলিশ করবে, এবং আমাদের যে মানে নিয়ন্ত্রক যেটা ডিএলবি বলে, ডাইরেক্টর অফ লোকাল বডিজ, সেখান থেকে যতক্ষণ না অর্ডার ইস্যু হবে ততক্ষণ এটা পারা যাবে। ফ্ল্যাশব্যাক একটু পিছনে যাব। আপনি যখন চেয়ারম্যান হলেন, তখন প্রথম চেয়ারম্যান তৃণমূলের ইন্দুভূষণ ভট্টাচার্য তিনি
তৃণমূলের প্রথম এবং আপনাদের দলের চেয়ারম্যান, তিনি তো ভালো কাজ করছিলেন, তার দাবি অনুযায়ী তিনি ভালোই কাজ করছিলেন, কিন্তু আপনি পৌরসভাকে কী এমন দিশা দেখিয়েছিলেন সেদিন যে দল তাকে সরিয়ে আপনাকে চেয়ারম্যান করেছে? এই প্রশ্নের উত্তরটা তো দল দিতে পারবে, এটা তো আমি কি দেখে দল ভেবেছিল আগামী দিনে পৌরসভাকে এগিয়ে নিয়ে যেতে পারবে? ইন্দুবাবু খারাপ কাজ করছিলেন এটা একবারও তো বলেন, ইন্দুবাবু যথেষ্ট ভালো কাজ। তাহলে সরাতে হলো কেন তাকে? কোনটা ভালো কাজ করছিলেন তাহলে তাকে সরিয়ে আপনাকে আনতে হলো কেন? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো আমার জানারও কথা না, আর আমি ভাবিও নি। আমি পৌর বোর্ডে ইন্দুবাবু যখন চেয়ারম্যান ছিলেন, আমি তখন পৌর প্রধান পরিষদ ছিলাম, হ্যাঁ, SWM এবং হেলথের, এবং আমি ওনার মানে একজন CIC মেম্বার ছিলাম, চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম, তা আমি তো তখনও ছিলাম। এখন কেন সরিয়েছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমার তো কোনো, আমি তো দাবিদার ওইভাবে কোনো জায়গায় আমি আমার ইচ্ছাও প্রকাশ করিনি, কিছু করিনি। কিন্তু শতবর্ষের মঞ্চ থেকে জানতে পারলাম যে ফিনান্সিয়াল ইয়ারে 8 কোটি টাকা প্রফিট দেখিয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভা। আপনার সময়, আপনার পুর বোর্ডের সময় কি কি উল্লেখযোগ্য কাজ করতে পেরেছেন আপনি? উল্লেখযোগ্য কাজ আমাদের অনেকগুলো হয়েছে। প্রথম কথা যদি স্বাস্থ্য থেকে বলি, দেখুন রাস্তাঘাট এগুলো আমি বলবো, পুরো লাইট আপনাকে আমি বলি, যত লাইট ছিল সমস্ত লাইট, যেগুলো আগে আমাদের GLS ল্যাম্প ছিল 60 ওয়াট 100 ওয়াট, এইখান থেকে টোটালটাই আমরা LED তে কনভার্ট করেছি, টোটাল। এখন LED ছাড়া রাজপুর সোনারপুর পৌরসভার কোনো স্ট্রিট লাইট নেই। 2 নম্বর হচ্ছে অনলাইন সার্ভিস। আপনাকে এখন ট্যাক্স দিতে গেলে বাড়ি বসে আপনি ট্যাক্স দিতে পারবেন, আপনি ট্রেড লাইসেন্স করতে গেলে বাড়ি বসে করতে পারবেন, আপনি মিউটেশন বাড়ি বসে করতে পারবেন, আপনি বিল্ডিং প্ল্যান বাড়ি বসে করতে পারবেন, যারা ইচ্ছে করবে। এক ছাদের নিচে অনেক, এক ছাদের নিচে সমস্ত পরিষেবা। 3 নম্বর যদি হেলথ ধরেন, এখন হেলথের আমাদের প্রায় 8খানা UPH, আরো মনে করুন প্রায় 7-8টা আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এতগুলো হয়েছে। মানে আগে মনে করুন সারা পৌরসভায় 1টা কি 2টো জায়গায় ছিল, এখন সেটাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তারপরে হয়েছে অনেক কিছু আমাদের, যদি বলেন খেলাধুলা, সৌন্দর্যায়ন হয়েছে। খেলাধুলা মনে করুন আমাদের স্পোর্টস কমপ্লেক্সের যে মাঠটা, এই মাঠ এখন IFA ইউজ করছে, ওখানে IFA-রও খেলা পড়ে। মানে কলকাতার মানুষের কাছেও আমাদের মাঠটা তার গ্রহণযোগ্যতা পেয়েছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, তারা সমস্ত প্র্যাকটিসিং মাঠ হিসাবে ইউজ করেছে। পাশে সুইমিং পুলে আমাদের মনে করুন প্রত্যেক সেশনেই আমাদের সুইমিং পুলে এখানে এই মানে সেশন শুরু হয়, এখনো শুরু হয়ে গেছে। এগুলো তো আমরা এর সঙ্গে সঙ্গে এক্সট্রা দিচ্ছি, মানে আদার্স যে সমস্ত রাস্তাঘাট, ড্রেন, এগুলো ছাড়া। আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, বাড়ি বাড়ি পানীয় জল, বাড়ি বাড়ি পানীয় জল, তার কাজ শেষের পথে। আমরা আশা করছি 2025-এর মধ্যে আমরা প্রত্যেকের বাড়িতে জল দিয়ে দেবো, কারণ আমাদের কাজ এখন দ্রুততার সঙ্গে চলছে। নিকাশি ব্যবস্থার জন্য আমরা অলরেডি DPR জমা দিয়েছি, KMDA-তে আমাদের দেওয়া আছে। অনেকগুলো কাজ অলরেডি করা হয়ে গেছে, আরো অনেক কাজ বাকি আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে একটা কথাবার্তা হচ্ছে, যদি সেখান থেকেও তারা ফান্ডিং পায়, তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের পৌরসভার এই বাকি কাজগুলো নিকাশির, সেটা খুব দ্রুত সম্পন্ন হবে। তাহলে স্টেপ বাই স্টেপ যেরকম অ্যাভেলেবিলিটি অফ ফান্ড সেইভাবেই হবে। আর একটা জিনিস, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জঞ্জাল অপসারণ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এখন কিন্তু একটা বিরাট বেঞ্চমার্ক বলতে পারে। এই একটা প্রশ্ন, এই পৌরসভার এই যে স্বর্ণালী মুক্ত স্বর্ণালী সময়ে আরও স্বর্ণালী করে রাখার জন্য আপনার আগামীতে কি পরিকল্পনা আছে, বৃহত্তর কি পরিকল্পনা রয়েছে এই পৌরসভার জন্য? না, প্রথম আমি বললাম
আমার 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 চাই যেটা আমাদের এই জলের প্রকল্প যেটা আছে সেটা যত দ্রুত বাস্তবায়িত হবে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটাকে কমপ্লিট করা, ফুল এই প্রজেক্টটাকে শেষ করা, এই আলটিমেটলি নিয়ে এলাম। তারপরে কি করব, নেক্সট কি, প্লাস্টিকের যেমন রিসাইক্লিং ইউনিট আছে, আর এইখান থেকে গ্যাস তৈরি করা, বায়োগ্যাস, এটা তৈরি করলে আমার এই মানে জিরো ইউজ মানে হয়ে যাবে রেসিডিউ, এটা। আর হচ্ছে নিকাশি, এবং নিকাশিটা আমরা এখন যেটা জোর দিচ্ছি সেটা হচ্ছে আউটফল থেকে, অর্থাৎ খাল থেকে। সে জায়গায় যদি আমাদের পঞ্চায়েতেও কাজ করতে হয় করবো, করছিও এখন, আর আউটফল থেকে না করলে কিন্তু করা যাবে। একদম ব্যক্তি পল্লব কুমার দাস, চেয়ারম্যান পল্লব কুমার দাস, দুটো আলাদা ব্যক্তিত্ব। উন্নয়ন, পরিষেবা এবং পরিচালনার ক্ষেত্রে চেয়ারম্যান পল্লব দাসকে ডক্টর পল্লব দাস কত নম্বর দেবে 10-এ? এটা মানুষ দেবেন, আমি তো আমাকে মূল্যায়ন করব না, মানুষ মূল্যায়ন করবেন। আমার কাজের মূল্যায়ন মানুষ করবেন, মানুষ যেটা দেবেন সেটাই মাথা পেতে নেবেন। দুটো খুব ক্রিটিক্যাল প্রশ্ন, আবার খুব ইজি প্রশ্ন। আপনার দুটো টার্মের চেয়ারম্যানশিপের সময় আমরা দেখেছি যে তেমনভাবে আপনি ফুল টাইমার ভাইস চেয়ারম্যান পাননি। আপনার এত বড় পৌরসভা, 35টা ওয়ার্ড, কাজ করতে কতটা অসুবিধার সম্মুখীন হবে? কাজ করতে অসুবিধা, হ্যাঁ হয় না তা বলবো না, অসুবিধা চাপটা থাকে প্রচুর, কিন্তু করে যাচ্ছি। এই তো আপনি তো দেখছেন ছুটির দিনে কাজ করছি, অফিস ছুটি, হলিডে, কিন্তু আমি কিন্তু কাজ করে যাচ্ছি। দু একটা ডিপার্টমেন্টকেও খোলা রেখেছি, তাদের প্রেশার আছে। আমি কিন্তু 365 দিনই অফিসে আসি, ছুটির দিনেও আসি, আমার পেন্ডিং নেই কোনো। এই একটু আগে আপনি বলে গেলেন যে জঞ্জাল অপসারণের জায়গায় আপনি গুরুত্বপূর্ণ কাজ করছেন, কিন্তু আমাদের কাছে যতটা খবর আছে লাস্ট 10টা পৌর পরিষদ বৈঠকে আপনার সিআইসি রঞ্জিত মণ্ডল উপস্থিত থাকেননি। দপ্তরে কোথাও কাজে খামতি হচ্ছে না? রঞ্জিত মণ্ডল নিজে খুব অসুস্থ, 3-4 বারও হসপিটালাইজড হয়েছিল। ওর সুগার আছে, ওর হাই প্রেশার, মাঝখানে একবার অ্যাঞ্জাইনাল পেন নিয়ে ভর্তি হয়েছিল হসপিটালে, তারপরে ওর হার্ট ব্লক হয়েছিল, পেসমেকার বসেছে, প্লাস ডায়াবেটিক। ও অসুস্থ, যার জন্য আসতে পারছে না। যোগাযোগ আমার সঙ্গে রাখে, ওভার টেলিফোন আমার সঙ্গে কথা বলে। সেদিনের অনুষ্ঠানেও এসেছিল, অনেকদিন পরে এসেছিল আমাদের এই অনুষ্ঠানের দিন, কিন্তু মানে অসুবিধা হয় না ওখানে। নিশ্চয়ই ও থাকলে আরো হয়তো তার মানে যেটা অ্যাডভান্টেজ বলুন সেটা আমরা পেতাম, কিন্তু তা নাহলেও আমাদের দপ্তরের যারা স্টাফ আছেন বা আমরা সকলে মিলে সেটাকে দেখে দিই, কারণ আমাদের সহকর্মী তো অসুস্থ আছে, সেই জায়গাটায় আমাদের সকলে মিলে সেটাকে সামলে নিই। আর একজন সিআইসি শিবানী ঘোষ, তিনি একদম হাওয়ায় উড়ে বেড়ায় যে তিনি ততভাবে তার সিআইসি দপ্তরে কাজ দেখেন না, তার ছেলে কাজ দেখে। কোথাও পৌরসভার গরিমা নষ্ট হচ্ছে না? না, আমাদের এখানে উনি প্রত্যেকটা সিআইসি মিটিংয়েই আসেন এবং ওনার দপ্তরে থাকেন। এটা যদি কেউ বলে দেখুন, কে কার কাজ দেখবে আমি বলতে পারবো না। ওয়ার্ডে অনেকে, আমি হয়তো সবসময় আমাকে একটা কাজ বললো, আমি কোনো একটা ছেলেকে বললাম এই বাই ওটা দেখে হয়তো কি হচ্ছে, কারণ সমস্ত পজিশনে আমার যাওয়া সম্ভব না। আমার ওয়ার্ড কমিটির যারা মেম্বার আছে তারা যাবে, কিন্তু আমাদের দপ্তরে পৌরসভার মধ্যে, পৌরসভায় ওনার সিআইসি রুমে উনিও আসেন, সিআইসি মিটিংয়েও আসেন, বোর্ড মিটিংও। হ্যাঁ, কোনো দিন 1-2 দিন অসুস্থ আছেন সেটা আলাদা কথা। উনি মাঝখানে একটু প্রায় 20-25 দিন অসুস্থ ছিলেন, সেই সময়টা আসতে পারেনি, তার জন্য কিন্তু উনি থাকেন মিটিংয়ে, সব কটা মিটিংয়ে উনি থাকেন প্রায়। একটা প্রশ্ন, আপনি একদম আদ্যপ্রান্ত পেশায় ডাক্তার, আপনি এখনো নিয়মিত চেম্বার করেন, এত বড় পৌরসভার চাপ, দুটোকে ব্যালেন্স করেন কি করে? এটা বলতে পারেন আমার একটা রুটিন আছে, আমি সেই রুটিনে ভাগ করে নিয়েছিলাম। মানে দেখুন, এই আমার ডাক্তারি যে পরিষেবা, এটাও একটা বিরাট পরিষেবা, কারণ আমাকে অনেক ফ্যামিলি আছে চিকিৎসার ব্যাপারে আমার উপর ডিপেন্ডেন্ট। এটাকে ব্যালেন্স করে নিয়েছি যখন থেকে আমি এই দায়িত্বটা পেয়েছি, তখন থেকেই কিন্তু আমি এটা ভাগ করে নিয়েছি। সকালে
কিছুক্ষণ পাবলিক সার্ভিস দিই, তারপরে আমি চেম্বার করি, তারপরে মিউনিসিপ্যালিটিতে আসি, এসে আবার তারপরে ওই মাঝখানে 2:30-3টের সময় আমি লাঞ্চ করতে যাই, আবার চলে আসি, আবার এখানে মিউনিসিপ্যালিটিতে কাজ করি, তারপরে আমি চেম্বার করি আবার রাত্রে, আবার করে তারপরে রাত্রে আমার নিজের ওয়ার্ডের পার্টি অফিসে যাই। কোথাও কি ক্লান্তি মনে হয় না? দেখুন, দায়িত্ব আছে যখন তো ক্লান্তি মনে হওয়ার জায়গা নেই। আপনি আমাকে ক্লান্ত ভাবছেন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি ভাববেন? একটা দিকেই আছেন, প্রশাসন সামলাচ্ছেন, আর আপনার একটা ডাক্তারি বিরাট একটা পেশা। না, সেটা ঠিক আছে। উনিও তো দেখুন, দেখুন একটা, আপনি আমার পৌরসভায় ভাবছেন, আপনি সারা রাজ্যে, তাহলে তার চাপ কত? চাপটা ঠিক আছে, যে ওটা কোনোভাবে যে যেভাবে সেটাকে দেখে, আমি মনে করি যেটা কাজ আমাকে করতে হবে, আমার কাজটা করে যেতে হবে। কি পেলাম না সেটা আমি ভাবি। আপনি যখন তৃণমূলে জয়েন করেছিলেন বা প্রথম ভোটে দাঁড়ালেন, সেদিনের তৃণমূলের কর্মীদের আর বর্তমান তৃণমূল কর্মীদের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করতে পারেন? দেখুন, যারা আমরা বিরোধী থেকে রাজনীতি করেছি, যারা বিরোধী অবস্থায়, আমরা যখন বিরোধী ছিলাম তখন যারা রাজনীতি করেছি, আমরা সিপিএমের সেই অত্যাচারটা দেখেছি, সিপিএমের সেই অত্যাচারটা দেখে কিন্তু আমরা এসেছি। বর্তমানে যারা আসছেন, যারা ইয়াং জেনারেশন, তারা সিপিএমের সেই অত্যাচারটা দেখেনি, বলে তারা আমাদের মুখ থেকে শুনছে। ন্যাচারালি আমরা কিন্তু ওই মানে দুর্বিষহ অবস্থা থেকে কিন্তু রাজনীতি করতে করতে একটা সময় মনে হতো যে বাবা এই দলটা কি আর পশ্চিমবাংলা থেকে যাবে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যেত। কিন্তু এই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব যে এইরকম একটা রেজিমেন্টেড পার্টিকে এত বছরের তাকে সরানো। পশ্চিমবঙ্গে কিন্তু কংগ্রেসের অনেক নেতা ছিল, প্রণব মুখার্জি, এবিএ গণিকান্ত চৌধুরী, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখার্জি, সৌমেন মিত্র সব, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বড় মাপের নেতা। কিন্তু কখনোই এই দলটাকে, সিপিএম দলটাকে চেঞ্জ করে একটা দলকে প্রতিষ্ঠা করার সেই জায়গাটা কিন্তু বারবার ফেলিয়ে, এবং সেই জন্যই কিন্তু এক সময় মনে হতো যে কে জানে পশ্চিমবাংলা থেকে বোধহয় এই দলটা যাবে না। কিন্তু না, এই মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যার জন্যই দেখবেন যারা কংগ্রেস থেকে বেরিয়ে অন্য দল করেছে প্রত্যেকে কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ন হয়েছে। একটা প্রশ্ন, আপনি চেয়ারম্যান হিসেবে, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসীর সঙ্গে কাজ করেছেন, প্রয়াত জীবন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, বর্তমান লাভলি মৈত্রের সঙ্গে কাজ করছেন। কোন বিধায়ককে সবচেয়ে কোঅপারেশন বা এগিয়ে রাখবেন কাজের নিরিখে? দেখুন, আমাদের যারা এখানে কাজ করছেন প্রত্যেক বিধায়ক কাজ করছেন কিসের বেসিসে? মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আছে সেই নির্দেশটাকে বাস্তবায়িত করা, সেটা প্রত্যেক বিধায়কের মাধ্যমেই হয়। তার হয়তো প্রকারভেদ আছে, কিভাবে হচ্ছে। একটা সময় ছিল যখন সাপোজ বলছি হয়তো 1 লাখ টাকায় হয়তো 100 ফুটের রাস্তা হয়ে যেত, এখন 100 ফুটের রাস্তা করতে গেলে 4 লাখ টাকা। আমি কথাই বলি, ঢালাই রাস্তা করতে। তা এই জায়গায় কে কিভাবে সেটাকে ইউটিলাইজ করেছেন? মনে করুন একজন ভেবেছেন যে আমি ইলেকট্রিসিটিটাকে প্রাধান্য দেব, তিনি সেইভাবে হাই মাস্ট, মিনি মাস্ট ইত্যাদি, সোলার, এই জায়গাগুলো ভেবেছেন। কেউ ভেবেছেন আমি হয়তো স্কুলের যেটা বিশেষ করে যেটা মানে গার্লস স্কুল, সেই গার্লস স্কুলের টয়লেট অ্যান্ড হাইজিন এর উপর আমি বেশি গুরুত্ব দেবো। কেউ হয়তো ভেবেছেন আমি রাস্তার উপর বেশি গুরুত্ব দেবো। এটা প্রত্যেকের ভাবনা ভ্যারি করে, কিন্তু প্রত্যেকের সঙ্গেই কাজ করেছে, প্রত্যেকেই তাদের মতন কাজ করেছে। একদম লাস্ট প্রশ্ন পল্লবদার কাছে, অনেক সময় নিলাম।
বর্তমান যে বাংলায় যে পরিস্থিতি হচ্ছে 26,000 চাকরিহারা, বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কারণে তাদের চাকরি গেছে, কি বলবেন আপনি? বিরোধীরা কি বলছে সেটা প্রশ্ন নয়, সেটা হচ্ছে যে একটা সময়, আমরা মনে আছে কিনা জানি না, খুব সম্ভবত সালটা বোধ হয় 1998 কি 94, হঠাৎ 65 বছর থেকে 60 বছর চাকরি হয়ে গেল শিক্ষক সমস্ত কর্মী, 65 বছর থেকে। আজকের আপনি কাজ করছেন, কাল সকালবেলা উঠে শুনলেন আমরা চাকরি নেই। এটা হয়েছিল, এবং সেই সময় তারা যারা আন্দোলন করেছিল পিটিয়ে বার করে দিয়েছিল জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, আর সেই দলেরই উকিল এই চাকরি যাতে যায় তার জন্য কলকাঠি নাড়ছিল। আমি এইটুকু বলি, মুখ্যমন্ত্রী কারুর ভাত মারে না, পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী কারুর ভাত মারে না। সে বিরোধী রাজনীতি করলেও আমি করতে পারি, হয়তো আমার সেই প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর নেই। এত বড় কথা বলল, কারণ আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের প্রতি রাগ আছে, কিন্তু মুখ্যমন্ত্রী জীবন সংশয় করেছিল। কিন্তু আমি অবাক হয়ে যাই যে এই মানুষটা কি করে তাদেরকে ক্ষমা করে দেয়। হাজরার বনে যখন ওখানে লালু আলম পেটালো, পিটিয়ে তার জীবন সম্মান বাঁচবে না মমতা ব্যানার্জি, সেই মানুষটা যখন সিপিএম এর লোককে কিছু করেনি, যে বড় বড় কথা বলতে বারণ করবে, কি আছে, শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, তবুও কিন্তু দেখবেন ওদের ওই টিপ্পুনি কাটা স্বভাব যাবে। আর চাকরি যাদের সুপ্রিম কোর্টের যা রায় হয়েছে, আমি রায়ের ব্যাপারে কিছু বলবো না, কারণ এটা যেহেতু আদালতের ব্যাপার, আমি এই ব্যাপারে আইনি কথাবার্তা আমি বলতে যাব না, সেটা আমাদের যারা আইন বিশেষজ্ঞ তারা বুঝবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমি আস্থাশীল, আমি মনে করি উনি একটা না একটা তাদের জন্য ব্যবস্থা করবে। সে আইনি পথে ব্যবস্থা হতে পারে, অন্য কোনো ব্যবস্থা হতে পারে, উনি এই ব্যাপারটা আমাদের সকলের থেকে ভালো বোঝে। 150 বছর পদার্পণ করলো রাজপুর সোনারপুর পৌরসভা। 35টা ওয়ার্ডে যাদের পরিষেবা দেন, যাদের প্রথম নাগরিক আপনি, তাদের উদ্দেশ্যে আপনার এই 150 বছরের পদার্পণের আবেগে এই স্বর্ণালী সময়ে কি বলবেন, কি বার্তা দেবেন তাদের? বার্তা একটাই দেবো যে আমাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরাও আপনাদের পাশে আছি, এবং সবচেয়ে বড় কথা, আপনার পৌরসভাকে, আমি প্রথম একটাই কথা, লাস্ট কথা যেটা বলবো, আপনার পৌরসভাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে বাইরে থেকে একটা মানুষ এসে ফার্স্ট অ্যাট এ গ্লান্স বলে যে না, এটা নিট অ্যান্ড ক্লিন। অনেক ধন্যবাদ, অনেক সময় দেওয়া।